হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমি তৈরি করেছি। সো এটা একটা রিস্ক রেজিস্টার। সো যারা ইন্টারনাল অডিট বা রিস্ক ম্যানেজমেন্টে কাজ করছেন তাদের জন্য এটা নতুন কিছু না, আপনারা জেনে থাকবেন এটা। বাট শুধু ইন্টারনাল অডিট বা রিস্ক ম্যানেজমেন্টে না, এরকম টেমপ্লেট আপনারও হয়তো প্রয়োজন লাগতে পারে। টেমপ্লেটটা কেমন, ধরুন এটা একটা ডাইনামিক, এই যে বাম পাশে যে রেজিস্টারটা দেখছেন এটা একটা ডাইনামিক রেজিস্টার। এখানে রিস্কের বেসিসে, রিস্কের লাইকলিহুড এবং ইম্প্যাক্টের বেসিসে রিস্কের স্কোরটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যায়। পাশাপাশি ওভারঅল রিস্ক রেটিং যেটা দেখছেন আপনারা, এই পাশে ডান পাশে যে আমাদের যে রেটিং স্কেল, এই স্কেল অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। এখানে যদি 2 হয়, এই যে রেটিং স্কোরটা বা রিস্ক স্কোরটা 2 হইলে পরে 1 থেকে 2 তাহলে লো, এবং 3 থেকে 6 হলে মডারেট, 7 to 12 হাই, 13 to 20 সিগনিফিকেন্ট এবং 21 থেকে 25 এক্সট্রিম। সো এইটা কিন্তু একটা ডাইনামিক টেবল। যেমন একটু দেখেন উদাহরণ, এখানে 5 into 5 25 হয়েছে। সো 25-এ আমাদের এখানে কি আছে দেখেন, এক্সট্রিম আছে, তাই না? সো আমি এখানে যখনই ইম্প্যাক্টের স্কোরটা 4 দিয়ে দিব তাহলে কি হবে, 4 into 5 20 হবে। 20 হলে অটোমেটিক কিন্তু এখানে সিগনিফিকেন্ট চলে আসবে। দেখেন দেখেন সিগনিফিকেন্ট চলে আসছে, তাই না? খুবই ডাইনামিক। এইটাও ইকুয়েশন দেওয়া আছে, এইখানেও অটোমেটিক এই আমাদের যে রিস্কের রেটিং যে স্কেলটা, স্কেল অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এরকম কোনো একটা মডেল যদি আপনারা তৈরি করতে চান তাহলে সেটা কিভাবে করবেন আজকে সেইটাই দেখাবো। সো চলুন আমরা দেখে নিই এই মডেলটা কিভাবে কাজ করে বা কিভাবে তৈরি করতে হয়। সো যারা নতুন আছেন, ভিডিওতে আসছেন বা আমার চ্যানেলে আসছেন, তাদেরকে বলবো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং নতুন নতুন টপিক সম্পর্কে বা নতুন নতুন এক্সেল এবং গুগল শিট বা এই জাতীয় যেগুলো কাজে লাগে আর কি প্রফেশনালদের, সো সেগুলো সেই স্কিলসগুলো শিখে ফেলুন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কীভাবে আমাদের এই মডেলটা আমরা তৈরি করতে পারি। সো এটা একটা ফ্রেশ শিট যেখানে আমরা আগে থেকে কিছু ডেটা নিয়ে রাখছি। সো এই ডেটাগুলো ফাঁকা থাকলেও আপনি করে নিতে পারবেন, শুধুমাত্র আপনার রেটিং স্কেলটা থাকতে হবে। চলুন আমরা দেখি। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইখানে একটা ফর্মুলা লিখতে হবে। সেই যে ফর্মুলার বেসিসে অটোমেটিক সে এই স্কেল থেকে মার্কিংটা নিয়ে নেবে, বা এই যে রেটিং স্কেলে যে ইয়েটা ডেফিনেশন বা ডিফাইন্ড যে নামগুলো, সেই নামগুলো নিয়ে নেবে। ধরুন এখানে 25 হইলে পরে কী হবে, এক্সট্রিম হবে, তাই না? সো এক্সট্রিমটা যেন সে অটোমেটিক লিখে বা অটোমেটিক নেয়। সো এটা আপনি হাতেও লিখতে পারবেন, বাট এটা অটোমেটিক কীভাবে করা যায় সেটার জন্য আমরা একটু দেখি। সো এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, ইফস ফর্মুলা দিয়ে কিন্তু এই কাজটা করা যায়। সো চলুন ইফস ফর্মুলাটা আমরা লিখে ফেলি। সো ইফস একটা অ্যাডভান্স ফর্মুলা, এটা সব ভার্সনে হয়তো কাজ করবে না, 2019 থেকে উপরের দিকে ভার্সনগুলোতে কাজ করার কথা। সো তারপরেও আপনারা একটু ট্রাই করে দেখবেন। ইফস দিয়ে না কাজ করলে ইফ দিয়েও কাজ হয়। ইফ হচ্ছে নেস্টেড ইফ, বারবার ইফ ইউজ করতে হবে তখন। সো আমি সেটাতে যাচ্ছি না, আজকে যেহেতু ইফস নিয়ে কথা বলছি ইফসেরটাই দেখাই। সো ইফস আমরা লিখে ফেললাম। ইফসের পরে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টটা কি আপনারা সবাই জানেন, ইফের আগের ভিডিওতে যদি না জেনে থাকেন একটু দেখে নেবেন কাইন্ডলি। সো লজিক্যাল টেস্ট হচ্ছে আমরা কোনটার বেসিসে দেখতে চাই। সো এফ হচ্ছে এই E20, ই হচ্ছে 3 ই থ্রি সেলটাকে আমরা লজিক্যালি টেস্ট করতে চাই। আমরা E3 ভ্যালু যদি বলি যে এইখানে দেখেন কি চাচ্ছি, আমরা এই রেটিং স্কেলটা চাচ্ছি, তাই না? E3 ভ্যালু আমরা 1 থেকে 2 এর মধ্যে থাকলে লো হবে। সো আমরা লেস দেন অর ইকুয়াল টু আমরা 2 দিয়ে দিতে পারি, অথবা আমরা এই সেলটা সিলেক্ট করে দিতে পারি। কমা দিয়ে কি চাচ্ছি আমরা, যদি এটা সত্য হয়, যদি 1 থেকে 2 এর মধ্যে হয় তাহলে কি হবে, লো হবে, তাই না? এরপরে আমরা আবার কমা দিয়ে দিলাম। আমাদের যেহেতু মাল্টিপল ক্রাইটেরিয়া, এখন লজিক্যাল টেস্ট 2 চাচ্ছে, আবার একই রকমভাবে E3 ভ্যালু আমরা কি করব, সবাই জানেন E3 ভ্যালুতে আমরা কি করব। সো E3 ভ্যালু যদি আমরা 6 হয় বা 3 থেকে 6, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আপনাকে টোটাল রেঞ্জ সিলেক্ট করতে হবে না, আপনি এই ম্যাক্সিমাম ফিগারটা বা ম্যাক্সিমাম ভ্যালুটা সিলেক্ট করলেই হয়ে যাবে। যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে এটা। আবার একই রকমভাবে কমা দিব, আমরা E3 ভ্যালু লিখব, E3 ইকুয়াল টু হাই হলে পরে কি হবে, কমা দিয়ে আমরা কমা দিয়ে লিখব, সবসময় কমা দিয়ে লিখব। একই রকমভাবে E3
লেস দেন অর ইকুয়াল টু 20, তাহলে কি হবে, সিগনিফিকেন্ট হবে। এখন যেটা আমাদের এটা লাস্ট ওয়ান, যেহেতু আমাদের আর পরেরটা লিখতে হবে না, আমরা এইখানে একটা কাজ করব, এটা হচ্ছে ট্রু ফাংশনটা আবার ইউজ করব। ট্রু, TRUE, ট্রু। ট্রু অর্থ হচ্ছে যে আগের সবগুলো ভ্যালু যদি ট্রু না হয়, ধরে নিলাম ট্রু, ট্রু হলে তো আগেরগুলো ইউজ করবে এই লো থেকে সিগনিফিকেন্ট পর্যন্ত। যদি ট্রু না হয় তাহলে কি করবে, সে সরাসরি এক্সট্রিম বসিয়ে দেবে। সো আমাদের ফর্মুলা শেষ। আমরা এখন এন্টার করলে এই সেলে রেজাল্টটা চলে আসবে, দেখেন এক্সট্রিম চলে আসছে। এখন যে কাজটা করতে হবে, ধরুন আমরা এখন তো একটা সেলের ভ্যালু পেলাম, তাই না? এটাকে যদি আমি নিচের দিকে টেনে দেই তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট যে আমরা রেজাল্টটা এক্সপেক্ট করছিলাম সেটা কিন্তু পাবো না। কারণটা কি, আমাদের এখানে রেফারেন্সিংটা যেটা রিলেটিভ রেফারেন্সিং হয়ে গেছে। রিলেটিভ রেফারেন্সিং বলতে আমি যখন এই সেলের সাথে E3 সেলের সাথে যখন এইগুলোর কাজ করেছি তখন কিন্তু পুরোটা এই টেবিলটা নিয়েছে, বাট আমি যখন নিজের সেলে আসছি, ধরুন এই 6 নম্বর সেলে যে সিগনিফিকেন্ট দেখাচ্ছে, এখানে যদি ডাবল ক্লিক করি দেখতে পাবো আমরা ডান দিকে দেখেন নিচের দিকে নেমে গেছে। সে কিন্তু এই লো থেকে শুরু করে নাই, সিগনিফিকেন্ট থেকে শুরু করে নিচের দিকে নেমে আসছে ফাঁকা সেলে। সো এটা কিন্তু আমাকে টোটালি একটা ফলস রিপোর্ট দিচ্ছে, তাই না? আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা পাচ্ছি না। সো এটা থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায়টা হচ্ছে এই টোটাল আমাদের যে ইকুয়েশনটা লিখেছি আমরা উপরে, এই ইকুয়েশনটাকে আমাদেরকে অ্যাবসোলিউট করতে হবে। আমাদের যে রেফারেন্সিংগুলো সেগুলোকে অ্যাবসোলিউট করতে হবে। তো অ্যাবসোলিউট করার জন্য কি করতে পারি, আমরা ডলার সাইন ইউজ করতে পারি, তাই না? সো ডলার সাইনটা আমরা কিভাবে দেই? ডলার সাইনটা আমরা দেখেন এখানে আমাদের ডলার সাইন কোথায় কোথায় দিতে হবে। ডলার সাইন দিতে হবে এই দুইটা কলামে, তাই না? টু এবং লো, এই দুইটা কলাম অনুযায়ী যেগুলোতে আমরা লিখেছি সেগুলোতে। সো J3 এবং K3-তে আমরা ডলার সাইন ইউজ করব। এটা একটু দেখে দেখে করতে হবে। সো সবগুলোই করা যাবে না, E3-তে করা যাবে না, আবার E3 যেহেতু আমাদের রিলেটিভ, তাই না? রিলেটিভ রেফারেন্স। সো J4 K4 করে দিলাম, এরপরে J5 K5 করে দিলাম। ও সরি, E3ও হয়ে গেছে, E3 হওয়া যাবে না। J6 K6 করে দিলাম এবং আমাদের K7টাও করে দিলাম। দেখুন একটু খেয়াল রাখতে হবে এটাতে, কারণ আমি E3 কেন করি না আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, যে এটা রিলেটিভ রেফারেন্স হতে হবে, তাই না? সো রিলেটিভ রেফারেন্সের জন্য আমরা এখানে এখন যদি আমরা এন্টার করে নিচের দিকে টেনে দিই, দেখেন আমাদের কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেই রকম রেজাল্ট চলে আসছে। আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন, 25 এক্সট্রিম, 20-তে সিগনিফিকেন্ট, 6-এ মডারেট, 6-এ মডারেটই থাকার কথা, তাই না? 7 to 12 হলে হাই। সো 7 to 12 এই যে দেখেন 10 আসছে, সো 10 হাই। সো এই যে আমাদের রেজাল্ট কিন্তু আমাদের এক্সপেক্টেড রেজাল্ট চলে আসছে। সো এটা খুবই ইজি একটা ব্যাপার, ইফস ফর্মুলা ইউজ করে আমরা এটাকে করে ফেলতে পারলাম। সো এর পাশাপাশি এখন আমাদের যে কাজটা আমরা আগে দেখে আসছিলাম যে এইরকমভাবে সুন্দর কালার কোডিং, তাই না? কালার কোডিং অটোমেটিক, নট যে আমি এটাকে ম্যানুয়ালি কালার করতেছি, এরকম না। এটা অটোমেটিক কালার কোডিং করা যায়। অটোমেটিক কালার কোডিংটি কীভাবে করতে পারি আমরা? এখানে আরেকটা আমাদের ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। সো কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আমরা কিন্তু এই কোডিংগুলো অটোমেটিক করতে পারি। সো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করি, চলুন দেখি। আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাই, সিলেক্ট করে নিলাম, এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম। আমরা ম্যানেজ রুলসে চলে যাব। ম্যানেজ রুলসে চলে গেলে এরকম একটা বক্স চলে আসবে আপনাদের সামনে। আপনারা নিউ রুলে ক্লিক করবেন, নিউ রুলে ক্লিক করার পরে ফরম্যাট এন্ড অনলি সেলস দ্যাট কন্টেইনে যাবেন, এখানে বিটুইন থেকে ইকুয়াল টু দেবেন, এখানে সিলেক্ট করে দেবেন লো। আমরা তো এইটার বেসিসে করতে চাই। সো লো করতে হলে পরে আমাদেরকে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে গিয়ে লো এর কালারটা হচ্ছে আমাদের গ্রিন কালার, ব্ল্যাক ফন্ট সবই ঠিক আছে, ওকে করে দেবো আমরা এখন আবার ওকে করে দেবো। আমাদের একটা ফরম্যাটিং শেষ। নিউ রুলে চলে যাব, আমরা আবার কন্টেইন করে দেবো, এখানে ইকুয়াল টু করে দেবো, ডান দিক থেকে এখানে মডারেট সিলেক্ট করব, আবার চলে আসব ফরম্যাটিংয়ে যাব। ফরম্যাটিংয়ে গিয়ে মডারেট বলতে একটু গ্রিনটা কিন্তু এটা লাইট গ্রিন, তাই না? ওকে করে দেব, ওকে করে বের হয়ে আসবো, আর একটা নিউ রুল করে দেবো। প্রত্যেকটার জন্য বারবার করতে হবে, এটা একটা ইস্যু, ঝামেলা, বাট একবার আপনি করে ফেললে সেটাকে আর করতে হবে না, তাই না? সো হাইয়ে যাব, আমরা হাইয়ে যাওয়ার পরে ফরম্যাটিংয়ে যাব, ফরম্যাটিংয়ে হাইয়ের কালারটা দিয়ে দেবো, ওকে করে দেব এবং এগেইন ওকে, নিউ রুল, ফরম্যাট কন্টেন্ট ইকুয়াল টু, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সিগনিফিকেন্টের ক্ষেত্রে যে ইস্যুটা আছে, ফরম্যাটে যাব, আমরা ফরম্যাটে গিয়ে রেড সিলেক্ট করব, বাট এখানে আমাদের একটা ফন্ট কালারটাও সিলেক্ট করতে হবে, তাই না? ফন্ট কালার আমাদের সাদা আছে, সাদা সিলেক্ট করে দিলাম,
ওকে করে দিলাম। আপনারা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে যাচ্ছি তখন কিন্তু এখানে দেখা যাচ্ছে কিভাবে কেমন লাগবে দেখতে এটাকে। হ্যাঁ, যেমন দেখেন এখানে ফরম্যাটিংয়ে যখন গেলাম আমি ফন্টটাকে আমি সাদা করে দিলাম, ফন্ট সাদা দেখা যাচ্ছে না। এখন ফিলে গিয়ে যখন আমি এই রেডটা সিলেক্ট করলাম, ফন্ট কালার সাদা আছেই। সো এই যে দেখেন এখানে কিন্তু আমাদেরটা দেখতে এরকম লাগবে, এই যে কালারটা এরকম। সো ওকে করে দিলাম। এই যে দেখুন অ্যাকচুয়ালি লাল ব্যাকগ্রাউন্ডের উপরে এটা ডার্ক রেডের উপরে সাদা কালারের ফন্ট। সো ওকে করে বের হয়ে আসলাম, আমাদের কাজ শেষ। আমরা অ্যাপ্লাই করে দেব অ্যান্ড ওকে, রেজাল্ট আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু সে এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ডাইনামিক যে ব্যাপারটা আমি আগে প্রথমে বলছিলাম ভিডিওতে, তাহলে সেটা কিভাবে প্রুভ করব আমরা? দেখুন আমরা এখানে যদি আমরা 2 ইউজ করি, ধরেন লাইকলিহুড কোনো কারণে আপনার এটা কোনো একটা রিস্কের লাইকলিহুড 2। সো 2 দিলেন, যখন 2 দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে। দেখেন খেয়াল করেছেন, কারণ 2 × 10 20। সো 20 কোথায় আছে আমাদের? সিগনিফিকেন্ট। সো সিগনিফিকেন্ট কিন্তু চলে আসছে, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেছে। সো এটা আপনি একবার করলে এটা বারবার আর করতে হবে না। আপনার যখনই কোনো রিস্কের লাইকলিহুড ইম্প্যাক্টে চেঞ্জ আসবে, আপনাকে এটা চেঞ্জ করতে হবে না, অটোমেটিক সে এটা চেঞ্জ হয়ে যাবে। ইজন্ট দ্যাট গুড? সো আপনাদের আশা করি যে আপনাদের সবারই এই যে আজকের টপিকটা খুবই কাজে লাগবে। আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন, শিখেছেন। সো আপনাদের রিয়েল লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করবেন আশা করে, এবং সেখান থেকে বেনিফিটেড হবেন। সেই আশায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে, ভিডিওর কমেন্টে, আমাদের আজকের যে ভিডিও সেই ভিডিওর কমেন্টে জানাবেন কোন কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান, সেটা আমরা আনার চেষ্টা করব। যদিও আমি রেগুলার ভিডিও করার সময় পাই না, তারপর চেষ্টা করব। থ্যাংক ইউ আবারও সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।